রাজশাহীতে দীর্ঘদিন পরিত্যক্ত বিভিন্ন সরকারি দপ্তরের কোয়ার্টার ও কলোনি ভবন, অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ। এবং ঢাকা শরীয়তপুর 4 লেন সড়ক জুড়ে খানাখন্দ, 2 দফা প্রকল্পের মেয়াদ পার হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। কাজিরহাট সেতুর নির্মাণ কাজও বন্ধ। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইয়া রাত্রি। রাজশাহী শহরে সরকারি বিভিন্ন দপ্তরের বহু কোয়ার্টার ও কলোনির বহুতল ভবন বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোথাও দেয়াল ফাটল, কোথাও খসে পড়ছে ছাদের পলেস্তারা, জানালা দরজা ভাঙা, চারপাশে আগাছা। সরকারি বাসা হলেও বেশি ভাড়া বা অন্যান্য সুবিধার অভাবে থাকছে না কর্মকর্তা কর্মচারীরা। ফলে কোটি কোটি টাকার সরকারি সম্পদ অযত্নেই নষ্ট হচ্ছে। এসব ভবন নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে গণপূর্ত বিভাগ। সজীব আহমেদের ছবিতে বাকিটা জানাচ্ছেন মারুফ হাসান। গাছগাছালিতে আচ্ছন্ন, মনে হবে ভৌতিক কোনো মুভিতে দেখা পরিত্যক্ত ভবন, কিন্তু এগুলো মূলত একসময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক ভবন। সময়ের সঙ্গে সঙ্গে সে ভবনের অনেকগুলো এখন পরিত্যক্ত। কোথাও দেয়ালের ফাটল, কোথাও খসে পড়ছে ছাদের পলেস্তারা, জানালা দরজা ভাঙা, চারপাশে আগাছার দখল। নগরের অপর প্রান্ত টিবি পুকুর, এখানে ভবন ফাঁকা নেই। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ভবনের কিছু অংশে এখনো বসবাস করছেন অনেক পরিবার। জীবনে ঝুঁকি জেনেও বিকল্প আবাসনের অভাবে আর খরচ কমাতে সেখানে বসবাস করছেন তারা। উপায় তো নাই, এখন মরিয়ার বাঁচি আর নিচে থাকতে হবে, ঝুঁকি নিয়ে থাকতে উপায় আছে, বুঝতে তো পারছেন। মানে আপনার খুব রিক্সলে থাকে। পাছনে যে বিল্ডিং আছে সব ভাঙচুর, আমি দেখলাম ভিতরে দিকে, উপরে সব চটা লেগেছে। দেখেও ভয় লাগে, রিক্স। একটু ঝড় বৃষ্টি হলে সব বাসার লোকজন এসে বাইরে দাঁড়ায়, তারপরে আবার পরে উঠে এরা জোর জবরদস্তি আছে, সরকারি চাকরিজীবী, তবে এরা জোর করেই এখানে থাকে। আবার তুলনামূলক ভালো অবস্থার কিছু সরকারি ভবন দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। এসব সরকারি বাসার ভাড়া তুলনামূলক বেশি। অবস্থানগত অসুবিধার কারণে অনেক কর্মকর্তা কর্মচারী সেখানে উঠতে আগ্রহ দেখান না। সে কারণেও পড়ে নষ্ট হচ্ছে সরকারি এসব সম্পদ। প্রায় 8 বছর ধরে আমি দেখে আসছি, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখানে মানুষজন তেমনভাবে থাকে না, এখানে নেশাখোরের আড্ডা হয়ে গেছে। যেসব ভবন সংস্কারের উপযোগী সেগুলো মেরামত করা হবে, আর যেগুলো ব্যবহারের অনুপযোগী সেগুলো অপসারণ করে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা। হেলেনাবাদ এবং মহিষবাদন 2টা কলোনির জন্য অলরেডি আমরা প্রস্তাব পাঠিয়েছি, যেখানে আধুনিক বিল্ডিং ভবন হোক, হাইরাইজ বিল্ডিং হোক, যাতে আমাদের রাজশাহী যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন ওখানে বসবাস করতে পারে, তারা যেন এই সুযোগ সুবিধাটা পায়। আমরা প্রজেক্ট হাতে নেওয়ার জন্য যা যা করণীয় আমাদের তরফ থেকে আমরা আগিয়ে রেখেছি। এখন আমরা যদি গ্রিন সিগন্যাল পাই বা পরবর্তী ধাপে আমরা যাবো আর কি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সরকারি এই ভবনগুলোয় সময়ের সাথে সেবার মান এবং মূল্যের সমঝোতা বজায় রাখলে বাড়বে সরকারি এই আবাসিক কলোনিগুলোর ব্যবহার। সেই সঙ্গে সরকারি কোষাগারে যুক্ত হবে বিপুল পরিমাণ অর্থ। মারুফ হাসান, এখন, রাজশাহী। 2 দফা মেয়াদ শেষ হলেও এখনও শেষ হয়নি ঢাকা শরীয়তপুর 4 লেন সড়ক প্রকল্পের নির্মাণ কাজ। প্রকল্পের 2টি প্যাকেজের কোথাও শ্রমিক নেই যন্ত্রপাতি। জমি অধিগ্রহণ জটিলতার কারণে 3য় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে কবে শেষ হবে কাজ তা বলতে পারছে না কেউ। সজীব খানের ছবিতে আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। ঢাকা শরীয়তপুর নির্মাণাধীন 4 লেন সড়ক প্রকল্প জুড়ে খানাখন্দ আর সরু সড়কে ধীর গতিতে হেলে দুলে চলছে যানবাহন। বর্ষা এলে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। কাদা পানিতে একাকার হয় সড়ক, সেই সড়কেই ঝুঁকি নিয়ে কচ্ছপ গতিতে যানবাহনের ছুটে চলা। 30 জুন শেষ হয়েছে প্রকল্পের 2য় দফা মেয়াদ। 2টি প্যাকেজের কাজ কার্যত বন্ধ। নেই শ্রমিক, নেই ভারী যন্ত্রপাতি কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দৃশ্যমান কার্যক্রম। বাকি একটি প্যাকেজের কাজ চলছে ঢিলে তালে। প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, নষ্ট হচ্ছে সময়, ঘটছে দুর্ঘটনা। যাতায়াতে চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা।
ফুল যাত্রী নেওয়া, এই গাড়ি পোল্টি খায়, উল্টে যায়, গাড়ির সমস্যা, যাত্রীদের সমস্যা, এই ভোগান্তি আমাদের কখন শেষ হবে বলেন? জায়গায় জায়গায় কাজ করছে, 1 কিলো 1.5 কিলো হয়তো বা ভালো করছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মনে করেন যে ভাঙা। রাস্তাঘাটে যদি পানি জমে জায়গা, গাড়ির তলায় জায়গা, গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে যায়, গাড়ির বডি নষ্ট হয়ে যায় জং দইরা। এই রাস্তার কারণে প্রত্যেকটা গাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, ব্রেকের সমস্যা হচ্ছে, আপনার সাসপেনশনের সমস্যা হচ্ছে, ব্রেকের সমস্ত কিছু। শুধু সড়ক নয়, কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন কাজিরহাট সেতুর নির্মাণ কাজও বন্ধ। 5 মাস ধরে নেই কোনো কর্মযজ্ঞ। অলস পড়ে আছে নির্মাণাধীন সেতুটি। 6 বছর আগে শুরু হওয়া সেতুর ঠিকাদারেরও কোনো হদিস নেই। এই ব্রিজটা 2000 সালে কাজ শুরু হয়েছে, এই পর্যন্ত কাজ হয় নাই। 40% কাজ শেষ হয়েছে এবং 60% কাজ বাকি রয়েছে। বর্তমানে 3 মাস ধরে কোনো কাজই চলে না। জমি বুঝে না পাওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারেনি বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিনিধির। আর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর আশ্বাস, বর্ধিত মেয়াদেই শেষ হবে নির্মাণ কাজ। এটা তো ডিসি অফিসের কাজ, এটা তো আসলে আমরা বুঝবো না। আমাদেরকে রোড অফিস জায়গা বুঝিয়ে দিবে, আমরা কাজ করতে পারবো। ঠিকাদার যে সে কিছু জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা তাকে এর মধ্যে চিঠি দিয়েছি যে সে যদি দ্রুত গতিতে কাজ শুরু না করে খুব দ্রুত, তাহলে তাকে কন্ট্রাক্টটা বাতিল করে নতুনভাবে আমরা এগোবো। 6 বছর ধরে ঝুলে থাকা প্রকল্পটির জমি অধিগ্রহণ জটিলতার কথা স্বীকার করে শিগগিরই সমস্যা কেটে যাবে বলে আশ্বাস জেলা প্রশাসকের। ল্যান্ড অ্যাকুইজিশন আসলে এটা খুব দ্রুত গতিতে সম্পন্ন কোনো কাজ না। আসলে এখানে আপনার সময় লাগে, নেচারটা এরকম যে আপনার কিছুদিন সময় তো লাগে। 3টি প্যাকেজে ঢাকা শরীয়তপুর 27 কিলোমিটার সড়ক নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 1682 কোটি টাকা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। টানা বৃষ্টির প্রভাব পড়েছে বিভিন্ন জেলার সবজির বাজারে। বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কৃষকরা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে সবজির দাম আরও বাড়তে পারে। এ নিয়ে আরও জানাতে পাবনা সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন মাসুদ রানা, আর নওগাঁ পৌর পাইকারি সবজি বাজার থেকে যুক্ত আছেন আব্বাস আলী। প্রথমেই যাচ্ছি মাসুদের কাছে, তিনি রয়েছেন পাবনায়। মাসুদ, আপনার কাছ থেকে জানতে চাই, বাজার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন এবং সবজির দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? রাত্রি আসলে আমরা সকাল থেকেই পাবনার পৌর এলাকার যে মাসুম বাজার, সেখানে কিন্তু অবস্থান করছি। আসলে টানা কয়েকদিন বৃষ্টির কারণে কিন্তু প্রতিটা সবজিরই কিন্তু দাম বেড়েছে, এমনটি কিন্তু ক্রেতা এবং বিক্রেতা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আজকে আসলে একটি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা দরে। এছাড়াও প্রতিটা সবজির দামই কিন্তু 50 থেকে 60 টাকা করে বিক্রি হচ্ছে। আর যদি একটু কিছুদিন পিছনে যাই, তাহলে এইসব কাঁচা সবজি কিন্তু বিক্রি হতো 30 থেকে 40 টাকা দরে। আসলে বেশ কয়েকদিন বৃষ্টির ফলেই কিন্তু এই কাঁচা বাজারে যে দাম, সেটি কিন্তু বৃদ্ধি হয়েছে। আমরা সাধারণ কৃষকদের সাথে কথা বলেছি, তাদের যে ক্ষেত এবং মাঠে পর্যাপ্ত পরিমাণ সবজির আবাদ হলেও কিন্তু এখন তারা বৃষ্টির কারণে কিন্তু বড় ধরনের একটি ক্ষতি হয়েছে, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সেই ক্ষেত্রে আসলে বাজারে এখন পর্যন্ত কিন্তু যে সকল সবজি বিক্রি হতো 30 টাকা, সেগুলো 40 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে এবং এর সাথে মরিচ বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা। এছাড়াও শসা বিক্রি হচ্ছে 120 টাকা দরে। আমরা বিভিন্ন বাজারে ঘুরেছি, আমি দেখেছি যে ক্রেতা সাধারণ বলছে তারা বেশি দামে যে সবজি কিনছে, সেই সাথে তারা স্বাচ্ছন্দ্য বোধ মনে করছেন। তারা মনে করছেন যে বৃষ্টির কারণেই কিন্তু এই সবজির দাম বেড়েছে, বৃষ্টি কমে গেলে হয়তোবা সবজির দাম আবার পুনরায় আসবে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষক আমাদেরকে জানিয়েছেন যে অতি বৃষ্টিতে যে সকল ক্ষেত রয়েছে, ক্ষেতে পানি প্রবেশ করাতেই কিন্তু এই
সবজির ক্ষতি হয়েছে, সেই সাথে সবজির দামও বেড়েছে। তারা বলছেন এখন পর্যন্ত যে দাম রয়েছে সে দাম নিয়ে কিন্তু সন্তুষ্ট। এছাড়াও সবজির কিন্তু বড় ধরনের একটি ক্ষতি হয়েছে, আগামীতে সবজির দাম কিন্তু দ্বিগুণ হতে পারে জানিয়েছেন। আজকের বাজার যদি বলি, আজকে করলা বিক্রি হচ্ছে 60 টাকা দরে, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 50 টাকায়, এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা দরে, এছাড়াও চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা দরে। আসলে রাত্রি এই ছিল পাবনা থেকে সর্বশেষ। পাবনার খবর শুনছিলাম, এবার একটু নওগাঁয় যেতে চাই, সেখানে রয়েছেন আব্বাস আলী। আব্বাস, আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা পাবনার খবর শুনছিলাম সেখানে টানা বৃষ্টির একটা প্রভাব পড়েছে সবজি বাজারে, আপনার এখানকার কি অবস্থা? নওগাঁতে আসলে সবজি বাজারে সবজির দাম বাড়া নিয়ে বিক্রেতারা কি বলছেন? রাত্রি আপনাকে জানিয়ে রাখি যে ভোর থেকেই নওগাঁয় বৃষ্টি হচ্ছে। শুধু এই বৃষ্টির কারণে যে এই পৌর পাইকারি বাজারে সবজির সরবরাহ কমেছে এমনটা না, গত কয়েকদিন থেকে আমরা দেখছি যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে সবজি কিছুটা নষ্ট হচ্ছে, যার কারণে বলা যায় যে হাট বাজারগুলোতে সবজির সরবরাহ কমে এসেছে। আর এই কমে আসার কারণেই প্রতিদিনই প্রায় বাড়ছে সবজির দাম। আজকের কথা যদি বলি যে গতকালের তুলনায় আজ প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত সবজির দাম বেড়েছে, অর্থাৎ সব ধরনের সবজির দামই বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। নওগাঁ এই পৌর পাইকারি বাজারে সবচেয়ে বেশি দামে যেই সবজি রয়েছে তা হচ্ছে বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি পর্যন্ত, করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, কাঁকরোল 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এছাড়া পটল বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি, তরই চিচিঙ্গা বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা কেজি হিসেবে, এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি এবং পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি হিসেবে। এবং মিষ্টি কুমড়া দেখেছিলাম যে গত কয়েকদিন আগেও 22 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, আজ দেখছি সেই মিষ্টি কুমড়া 32 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা হিসেবে, শাক বিক্রি হচ্ছে 25 থেকে 28 টাকা কেজি হিসেবে, এবং মরিচ অর্থাৎ গতকালের তুলনায় আজকে মরিচ প্রায় 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 90 টাকা কেজি পর্যন্ত, এবং সব ধরনের যে আলু রয়েছে আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি। কৃষকদের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জেনেছি যে যেহেতু এই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সবজি ক্ষেতগুলোতে পানি জমে সবজি এই ফসলগুলো কিছুটা বিনষ্ট হয়েছে, যার কারণে সবজির উৎপাদন কমে এসেছে। আর এই উৎপাদন কমে আসার কারণে পাইকারি বাজারগুলোতে সবজির সরবরাহ কমে এসেছে, যার কারণে দাম কিছুটা বেড়েছে। আর যদিও দাম বেড়ে যাওয়ার কারণে কৃষকরা কিছুটা লাভবান হচ্ছেন এবং তারা ভালো দাম পেয়ে খুশি অনেকটাই বোঝা যাচ্ছে। তবে সবজির দামের কারণে যারা ক্রেতা রয়েছেন তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তারা সবজির বাজারে এসে সবজি কিনতে গিয়ে যেহেতু বেশি দামে কিনতে হচ্ছে, যার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থাৎ তারা পর্যাপ্ত পরিমাণ সবজি কিনতে পারছেন, অর্থাৎ তারা যে একটা মনস্থির করে এসেছিলেন বাজারে যে পরিমাণ সবজি কিনবেন সেই পরিমাণ তারা কিনতে পারছেন, অর্থাৎ সরবরাহ কমে আসার কারণে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এই বৃষ্টি যদি থেমে যায় তারপরে আবহাওয়া স্বাভাবিক হলে সবজির উৎপাদন বাড়বে এবং কিছুটা দাম কমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। তো এই ছিল আমার কাছে সবজির দর দাম নিয়ে সবশেষ। নওগাঁ এবং পাবনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সবজি বাজারের খবর। আর এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।